জুলাই বিপ্লবের পর সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক হয়েছে মন্তব্য ডক্টর ইউনূসের। নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত বদরুদ্দোজা চৌধুরী। আন্দোলনে নিহত 105 শিশুর পরিবার 50,000 টাকা করে পাবে বললেন শারমিন মুর্শিদ। ট্রাম্পের নির্বাচনী জনসভায় ইলন মাস্ক। বিকল্প নোবেল জিতল ফিলিস্তিনি সংস্থা। গাজায় বোমা মেরে মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, নিহত 18। এবং মেয়েদের টি-20 বিশ্বকাপ ইতিহাস লিখতে না পারার আক্ষেপ বাংলাদেশে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রোববার সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করে নির্বাচন করতে হবে। এ বিষয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন তিনি। মুন্সিগঞ্জের দয়াহাটার সামাজিক কবরস্থানে চতুর্থ জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকেল 2:45টায় শ্রীনগর উপজেলা বীরতারা মজিদপুর দয়াহাটা মসজিদে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর 2:30টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর কেসি ইনস্টিটিউট মাঠে বদরুদ্দোজা চৌধুরীর চতুর্থ জানাজা সম্পন্ন হয়। জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করেন। সকাল 10টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা জামাত ইসলামের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আল রাজি, সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, শ্রীনগর থানার ওসি ইয়াসিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এর আগে সকাল 8:30টায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর বেলা 11:30টার দিকে তার মরদেহ বারিধারার কূটনৈতিক এলাকায় নিজ বাসভবনে আনা হয়। ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই ও আগস্টে নিহত 105 শিশুর পরিবারকে 50,000 টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। শারমিন মুর্শিদ বলেন, ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত 105 জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে 50,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। এছাড়া ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের 1,20,00,000 সুবিধাভোগীর যে তালিকা প্রণয়ন হয়েছে তার 43% ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মুর্শিদ। তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর 43% এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে। হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্টরা এখনো প্রশাসনের রয়েছে, তারা ইউনূস সরকারকে সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের খাকটেখা কালনিগড় বাজারে
বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে পথসভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্টরা এখনো প্রশাসনে রয়েছে। তারা ইউনূস সরকারকে সফল হতে দেবে না। বর্তমানে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তিনি কাতারের রাষ্ট্রদূত ছিলেন। তিনি তখন যারা বিএনপি করত তাদের পাসপোর্ট রিনিউ করতেন না। এই বিতর্কিত রাষ্ট্রদূতের কারণে অনেক বাংলাদেশিকে দেশে ফিরতে হয়েছে। তিনি তো স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট। কিভাবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলেন? এদের মতো স্বৈরাচারী সরকারের এজেন্টরা প্রতিনিয়ত বিতর্কিত করবে। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে লাশের সংখ্যা বেড়েই চলেছে। ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরো আক্রমণাত্মক। 5 আগস্ট জনগণের যে বিপ্লব হয়েছে তার ধারাবাহিকতায় জনগণের আস্থা নিয়ে ডক্টর ইউনূস সরকার আসে। আমাদেরও এই সরকারের প্রতি আস্থা রয়েছে, তবে গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন দিতে কেন বিলম্ব করছেন? গণতন্ত্র রক্ষায় অতি দ্রুত নির্বাচন দিন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার যেখানে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয় সেখানে এবার নির্বাচনী জনসভা করলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী 5 নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে 1 মাস আগে গতকাল শনিবার তিনি সেখানে বিশাল এক জনসভার আয়োজন করেছেন। নির্বাচনী জনসভায় ট্রাম্প গত 13 জুলাই কানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা স্মরণ করেন। এক পর্যায়ে তিনি তার বক্তৃতার মাঝখানে টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে মঞ্চে ডাকেন। গত 13 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্পের এটাই প্রথম জনসভা ছিল। ট্রাম্পের আহ্বানে হাত নাড়িয়ে মঞ্চে ওঠেন ইলন মাস্ক। এ সময় তিনি বলেন, এই নির্বাচনে অবশ্যই ট্রাম্পের জয়ের জন্য ভোট দেওয়া উচিত, কারণ তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছেন। মাস্ক বলেন, আপনাদের সবাইকে ট্রাম্পের হয়ে কাজ করা উচিত। গত 13 জুলাই বন্দুকধারী গুলিতে নিহত ফায়ার ফাইটার কোরি কম্পেরেটনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ট্রাম্প। এছাড়া ওই ঘটনায় আহত আরো 2 জনের কথা উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প তার বক্তৃতায় বলেন, বিদেশি শত্রুর চেয়ে দেশের শত্রুই সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ একজন ঠান্ডা মাথার খুনি আমাকে হত্যা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গাজায় গত বছরের 7 অক্টোবরের পর থেকে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই হামলার প্রতিবাদে দেশে দেশে চলছে বিক্ষোভ। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন। এ ঘটনার একাধিক ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ওয়াশিংটন পোস্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের 1 বছর পূর্ণ হচ্ছে 7 অক্টোবর। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ বের হয়। বিক্ষোভে প্রায় 1000 মানুষ অংশ নেয়। গায়ে আগুন দেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি ওয়াশিংটন পোস্ট, তবে সংবাদ মাধ্যমটি বলছে যে ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন তার দাবি তিনি সাংবাদিক। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে অপতথ্য ছড়ানোর জন্য তিনি দায়ী। খবরে আরো বলা হয়, আগুন দ্রুত নেভানো হয়েছে। নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তিকে নেওয়া হয় হাসপাতালে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর নয়। দর্শক এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার তেল আবিবের কিরিয়া সামরিক দপ্তরে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা, লেবানন ও সিরিয়ায় অব্যাহত হামলা ও হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একাধিক কমান্ডারকে হত্যার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েল ওই হামলার সময় ও সুযোগ মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সেই লক্ষ্যে ইসরায়েলের সামরিক বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলেও গণমাধ্যমের খবরে জানা গেছে। শনিবার এক ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে ইরান যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এটা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। তিনি আরো বলেন, নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করার শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলি দখলের বিরুদ্ধে দৃঢ় অহিংস প্রতিবাদের জন্য ফিলিস্তিনের ইউথ এগেইনস্ট সেটেলমেন্টস সংস্থা জিতেছে এই পুরস্কার। একই সঙ্গে ফিলিপাইন্স, মোজাম্বিক ও ব্রিটেনের 3টি সংস্থা পেয়েছেন এই অল্টারনেটিভ নোবেল। 1980 সালে সুইডিশ জার্মান সমাজসেবী ইয়াকুব ফন ওয়েক্সফুল রাইট লাইভলিহুড পুরস্কার চালু করেন। বিকল্প নোবেল পুরস্কার নামে পরিচিত এই পুরস্কারটি সেই সব মানুষকে সম্মানিত করে যাদের কাজ মূল নোবেল পুরস্কারের মঞ্চে উপেক্ষিত থেকে যায়। এখনো পর্যন্ত 77টি দেশের 198 জন এই পুরস্কার জিতেছেন। বৃহস্পতিবার ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের অ্যাক্টিভিস্ট ইসা আমরো তার সংস্থা ইউথ এগেইনস্ট সেটেলমেন্টস এর কাজের জন্য এই পুরস্কার পান। পুরস্কার প্রদানের সময় বলা হয়, এই পুরস্কার তিনি পাচ্ছেন ইসরায়েলের অবৈধ দখলের বিরুদ্ধে দৃঢ় অহিংস প্রতিরোধ করে ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনকে উৎসাহ দেবার জন্য। আমরোর হাতে প্রতিষ্ঠিত এই সংস্থা পশ্চিম তীরে ইসরায়েলের দখলের সমালোচনা করে ও তার বিরুদ্ধে প্রচার করে। এই দখল আন্তর্জাতিক মহলেও অবৈধ বলে মানা হয়। সুইডেনে অবস্থিত এই রাইট লাইভলিহুড ফাউন্ডেশন জানায়, 44 বছর বয়সী আমরোকে বহুবার ইসরায়েলি কর্তৃপক্ষ আটক করে, অত্যাচার করে। পশ্চিম তীরের নিয়ন্ত্রণ হাতে রাখা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেও অত্যাচার সইতে হয়েছে ইসা আমরোকে। ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে বোমা ফেলে একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার দেইর এল বালা এলাকায় আল আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে শাহদা আল আকসা মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। বহু ফিলিস্তিনি মসজিদটিতে আশ্রিত ছিলেন বলে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের সন্ত্রাসীরা দেইর এল বালা এলাকায় শাহদা আল আকসা মসজিদটিকে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছিল। মসজিদটিকে তারা কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করছিল, তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। আগামীকাল 7 অক্টোবর গাজা যুদ্ধের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। গত বছরের এই দিনে গাজায় নজিরবিহীন হামলা শুরু করেছিল ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 1 বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এখনো পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় 97,000 মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। লেবাননের বৈরুতে হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।
ভারতও কি চাইলে এভাবে হামলা চালাতে পারবে? ভারতীয় বিমান বাহিনী প্রধান এপি সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতও এভাবে হামলা চালাতে সক্ষম। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, ভারতের বিমান বাহিনী দিবস সামনে রেখে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলন করেন এয়ার চিফ মার্শাল এপি সিং। ওই সময় এসব মন্তব্য করেন তিনি। এপি সিং বলেন, ভারতের বাইরের কোনো জায়গায় হামলা চালাতে সক্ষম তারা। অন্য কোনো দেশের মাটিতে শত্রু থাকলে তাকে টার্গেট করে নিহত করতেও ভারতের প্রতিরক্ষা বাহিনী সক্ষম। 2019 সালে বালাকোটে হামলার কথা মনে করিয়ে দিয়ে এমন মন্তব্য করেন এয়ার চিফ মার্শাল। তবে এসব হামলা ও টার্গেটের ব্যাপারে প্রকাশ করতে চান না বলে জানান এপি সিং। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। দেশের গুণী নির্মাতা রায়হান রাফি সিনেমার পাশাপাশি ওয়েব দুনিয়াতেও দর্শকের মন জয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্ম নির্মাণ করলেও সিরিজ তার জন্য নতুন। প্রথমবার তিনি নিয়ে আসছেন ওয়েব সিরিজ।
রাফির প্রথম ওয়েব সিরিজের নাম ব্ল্যাক মানি। এতে দেখা যাবে একসময় জনপ্রিয় নায়ক রুবেলকে। এতে আরো সঙ্গে থাকছেন পূজা চেরি। ব্ল্যাক মানি নির্মাণ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিরিজটি। চলতি সপ্তাহে সৈয়দপুরে এর শুটিং শুরু হবে। সংবাদ সম্মেলনে জনপ্রিয় কাজল আরেফিন অমিকে রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিয়েছেন রাফি। অমি পরিচালিত একাধিক ওয়েব সিরিজ ওটিটিতে রেকর্ড করেছে, সেই রেকর্ড ভাঙার কথাই বলেছেন রাফি। এই নির্মাতা বলেন, আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। অমি আমার বন্ধু, সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে সেগুলো অনেক রেকর্ড করেছে। আমি বঙ্গের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম। ব্ল্যাক মানির মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। সিরিজটিতে রুবেল এবং অমি ছাড়াও আরও আছেন সালাউদ্দিন লাবলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত জাকারিয়া। 6 পর্বের ওয়েব সিরিজটি চলতি বছরে মুক্তি পেতে পারে। 17 বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের 9 সদস্য আত্মহত্যা করেন। দেশব্যাপী তোলপাড় ফেলে দেয় ঘটনাটি। সেই ঘটনার অনুপ্রেরণায় চিত্রনাট্য লিখেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। 2.5 বছর আগে সেটির শুটিংও শুরু করেন তিনি, কিন্তু নানা ঘটনায় চক্র নামের সেই কাজটি শেষ করতে পারছিলেন না। অবশেষে সেটি শেষ হয়ে আসছে পর্দায়। চক্র নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, এটি সত্য ঘটনা অবলম্বনে, সেটা সবাই জানেন। ময়মনসিংহের যে ঘটনাটি নিয়ে এই সিরিজ, এই ঘটনাটি সম্পর্কে আমি 2007-8 সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের 9 জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিল। তখন থেকে মাথায় থেকে যায়। পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকে ইচ্ছে ছিল ঘটনাটি নিয়ে কাজ করার। তো সেই জায়গা থেকেই চক্রর জন্ম। চক্রতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, একে আজাদ সেতু সহ প্রমুখ। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে 15 দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। টি-20তে লক্ষ্যটা আহামরি নয়, কিন্তু শারজার স্লো উইকেটে রান তুলতে যেহেতু ইংলিশ ব্যাটসম্যানদেরই হাসপাস দশা, বাংলাদেশের জন্য তাই লক্ষ্যটা মোটেও সহজ ছিল না। তারপরও সেটা অসম্ভব ছিল না, আর সেটা টপকাতে পারলে ইতিহাস লিখত বাংলাদেশ। বিশ্বকাপে প্রথমবার ইংলিশদের হারানো, একই সঙ্গে স্বপ্নের সেমিফাইনালের পথেও এক পা দিয়ে রাখতেন নিগার সুলতানা জ্যোতিরা, কিন্তু এর কোনোটাই হয়নি। পাওয়ার প্লেতে ভয়ঙ্কর শুরুর পরও সোভানা মোস্তারির কল্যাণে জয়ের বড় সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের, কিন্তু এক মোস্তারি ছাড়া দাঁড়াতে পারলেন না আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। বলার মতো শুধু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 20 বলে 15 রান করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরেছে 21 রানে। ইতিহাস গড়ার কাছে গিয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ার আক্ষেপ করেছে ক্রিকেটারদের কণ্ঠে। অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন, বড় দলকে হারানোর সুযোগ হারিয়েছে বাংলাদেশ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। জুলাই বিপ্লবের পর সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক হয়েছে, মন্তব্য ডক্টর ইউনূসের। নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত বদরুদ্দোজা চৌধুরী। আন্দোলনে নিহত 105 শিশুর পরিবার 50,000 টাকা করে পাবে বললেন শারমিন মুর্শিদ। ট্রাম্পের নির্বাচনী জনসভায় ইলন মাস্ক। বিকল্প নোবেল জিতল ফিলিস্তিনি সংস্থা। গাজায় বোমা মেরে মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, নিহত 18। এবং মেয়েদের টি-20 বিশ্বকাপ ইতিহাস লিখতে না পারার আক্ষেপ বাংলাদেশে। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।